শুরুতেই নজর রাখি বীরভূমে বালি পাথরের বেআইনি কারবার, কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগের আঙুল টুলু মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি টুলু শুধু একা নন, তার সঙ্গে একটা গোটা টিম কাজ করত, আর সেই টিম টুলুর পর্দা ফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসত একটা টিম। স্থানীয়দের দাবি বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স। স্থানীয়দের দাবি ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন, কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল তারাই সবকিছু কন্ট্রোল করত। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল, তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো, পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, তাই তো? কিন্তু বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি। টুলুর মতো মাফিয়ারা এতদিন দুই ধাপে সাধারণ মানুষের পকেট কেটেছে। বালি পাথরের দুর্নীতি তো রয়েছেই, তারপর শহরাঞ্চলে এই সমস্ত বালি পাথর, পাচার হওয়া বালি পাথর তা সিন্ডিকেটের হাতে এসে পড়ত। তৃণমূল জামানায় কিভাবে এই দুর্নীতির ইকোসিস্টেম কাজ করত, প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে, সরাসরি চলে যাই নিউজ রুমে। প্রদীপ। রুমেলা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসেব দিয়েছেন যে টুলুর এই বাস্তুতন্ত্র থেকে 15,000 কোটি টাকার রাজস্ব লস হয়েছে পশ্চিমবঙ্গের। আর আমাদের ক্ষতি যদি ধরে তাহলে ওই 15,000 কোটির সঙ্গে আর হাজার কোটি আমরা বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে রাজস্ব লস হওয়া বা রাজস্ব ঘরে আর না ঢোকা এই দুর্নীতির কারণে, সেটা ঘুরপথে আমাদেরই ক্ষতি। কারণ এই রাজস্ব থেকে আমাদেরই অনেক উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা হয়নি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওই যে সিন্ডিকেট, পাথর, এগুলো সব রাজস্বকে ফাঁকি দিয়ে কলকাতা শহরাঞ্চলে চলে এলো, ওগুলো এসে পড়তে হচ্ছে সিন্ডিকেটের হাতে। ওগুলো কলকাতা শহরাঞ্চলে, আমরা জানি এটা পশ্চিমবঙ্গের ওপেন সিক্রেট, তৃণমূল জমানায় শাসক দলের বহু ইনভেস্টিগেশন জার্নালিস্টের প্রতিবেদন সামনে এসছে কিভাবে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচয় দেওয়া বা শাসক দলের ঘনিষ্ঠ প্রমোটাররা, সিন্ডিকেট রাজরা কিভাবে প্রমোটিং করতেন এবং কিভাবে প্রমোটারদের ওই সিন্ডিকেটের কাছ থেকে চড়া দামে এবং কম পরিমাণে ইট বালি সিমেন্ট কিনতে হতো। তার মানে কি, বিল্ডিংয়ের মেকিং খরচটা অনেক বেড়ে যেত।
একটা ফ্ল্যাটের দাম যদি 25 লাখ টাকা হয়, এই সিন্ডিকেটের কারণে, বালির দাম বেড়ে যাওয়ার কারণে, মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে সেটা 35 লাখ টাকায় গিয়ে দাঁড়াতো। এই টাকাটা কার পকেট থেকে যেত? তার উপর প্রমোটার নিজের লাভ রাখতো। তাহলে এই টাকাটা কার পকেট থেকে যেত? মধ্যবিত্ত বাঙালির পকেট থেকে যেত। যারা ওই ফ্ল্যাটটা কিনতেন তাদেরকে চড়া দামে এই ফ্ল্যাটটা কিনতে হতো। ফলে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে একটা ফ্ল্যাটের দাম যা হওয়া উচিত, একটা মাথার ওপর ছাদের দাম যা হওয়া উচিত, তা অনেকাংশে বেড়ে যেত। আমরা আবাস দুর্নীতিতে গরিবকে ছাদ থেকে বঞ্চিত হতে দেখেছি, আর এখানে মধ্যবিত্তকে বঞ্চনা, এই জোড়া ফাঁকির জন্য বলা যায় রুমেলা। বেশ, এখানে এক ঢিলে দুই ফাঁকির কথা আপনাদেরকে বলছি। একদিকে তো এই বালি পাথর যা যা প্রাকৃতিক সম্পদ এরা বেচে দিত, আর এই যে পাচার হওয়ার জিনিস তা চলে আসতো শহরাঞ্চলে। খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল জামানায় যেভাবে সিন্ডিকেট কাজ করত, আমাদের রাজ্যে যে কথা সহকর্মী প্রদীপ বলছিল যে এটা ওপেন সিক্রেট, সিন্ডিকেটের কাছে চড়া দামে কম পরিমাণে বালি কিনতে বাধ্য হতেন প্রমোটাররা, আর তাই সিন্ডিকেটকে অসন্তুষ্ট করে আবাসন বানাতে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যেত, আর তাই আমার আপনার পকেটে টান পড়তো, কারণ চড়া দামে সেই ফ্ল্যাট কিনতে আমরা বাধ্য হতাম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, আর বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি, যে কথা আপনাদের বলছিলাম। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতার সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তি টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গরিবসী করা হচ্ছিল এমনটাই বলেছেন প্রতিবেশীরা। তাই পাকা বাড়ি করতে না পেরে কাঁচা বাড়িতেই বাস করছিলেন। আর তারপর দেওয়াল ধসে বাবা ও মেয়ের মৃত্যু। কথায় বলে এক ঢিলে দুই পাখি, তাই তো? কিন্তু বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি। টুলোর মতো মাফিয়ারা এতদিন দুই ধাপে সাধারণ মানুষের পকেট কেটেছে। বালি পাথরের দুর্নীতি তো রয়েছেই, তারপর শহরাঞ্চলে এই সমস্ত বালি পাথর, পাচার হওয়া বালি পাথর, তা সিন্ডিকেটের হাতে এসে পড়তো। তৃণমূল জামানায় কিভাবে এই দুর্নীতির ইকোসিস্টেম কাজ করত, প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে, সরাসরি চলে যাই নিউজ রুমে। প্রদীপ। রুমেলা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসেব দিয়েছেন যে টুলুর এই বাস্তুতন্ত্র থেকে 15,000 কোটি টাকার রাজস্ব লস হয়েছে পশ্চিমবঙ্গের। আর আমাদের ক্ষতি যদি ধরে তাহলে ওই 15,000 কোটির সঙ্গে আর হাজার কোটি আমরা বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে রাজস্ব লস হওয়া বা রাজস্ব ঘরে আর না ঢোকা এই দুর্নীতির কারণে, সেটা ঘুরপথে আমাদেরই ক্ষতি। কারণ এই রাজস্ব থেকে আমাদেরই অনেক উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা হয়নি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওই যে সিন্ডিকেট, পাথর, এগুলো সব রাজস্বকে ফাঁকি দিয়ে কলকাতা শহরাঞ্চলে চলে এলো, ওগুলো এসে পড়তে হচ্ছে সিন্ডিকেটের হাতে। ওগুলো কলকাতা শহরাঞ্চলে আমরা জানি এটা পশ্চিমবঙ্গের ওপেন সিক্রেট। তৃণমূল জমানায় শাসক দলের বহু ইনভেস্টিগেশন জার্নালিস্টের প্রতিবেদন সামনে এসছে কিভাবে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচয় দেওয়া বা শাসক দলের ঘনিষ্ঠ প্রমোটাররা, সিন্ডিকেট রাজরা
কিভাবে প্রমোটিং করতেন এবং কিভাবে প্রমোটারদের ওই সিন্ডিকেটের কাছ থেকে চড়া দামে এবং কম পরিমাণে ইট বালি সিমেন্ট কিনতে হতো। তার মানে কি, বিল্ডিংয়ের মেকিং খরচটা অনেক বেড়ে যেত। একটা ফ্ল্যাটের দাম যদি 25 লাখ টাকা হয়, এই সিন্ডিকেটের কারণে, বালির দাম বেড়ে যাওয়ার কারণে, মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে সেটা 35 লাখ টাকায় গিয়ে দাঁড়াতো। এই টাকাটা কার পকেট থেকে যেত? তার উপর প্রমোটার নিজের লাভ রাখতো। তাহলে এই টাকাটা কার পকেট থেকে যেত? মধ্যবিত্ত বাঙালির পকেট থেকেই যেত। যারা ওই ফ্ল্যাটটা কিনতেন তাদেরকে চড়া দামে এই ফ্ল্যাটটা কিনতে হতো। ফলে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে একটা ফ্ল্যাটের দাম যা হওয়া উচিত, একটা মাথার ওপর ছাদের দাম যা হওয়া উচিত, তা অনেকাংশে বেড়ে যেত। আমরা আবাস দুর্নীতিতে গরিবকে ছাদ থেকে বঞ্চিত হতে দেখেছি, আর এখানে মধ্যবিত্তকে বঞ্চনা, এই জোড়া ফাঁকির জন্য বলা যায় রুমেলা। বেশ, এখানে এক ঢিলে দুই ফাঁকির কথা আপনাদেরকে বলছি। একদিকে তো এই বালি পাথর যা যা প্রাকৃতিক সম্পদ এরা বেচে দিত, আর এই যে পাচার হওয়ার জিনিস তা চলে আসতো শহরাঞ্চলে। খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল জামানায় যেভাবে সিন্ডিকেট কাজ করত, আমাদের রাজ্যে যে কথা সহকর্মী প্রদীপ বলছিল যে এটা ওপেন সিক্রেট, সিন্ডিকেটের কাছে চড়া দামে কম পরিমাণে বালি কিনতে বাধ্য হতেন প্রমোটাররা, আর তাই সিন্ডিকেটকে অসন্তুষ্ট করে আবাসন বানাতে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যেত, আর তাই আমার আপনার পকেটে টান পড়তো, কারণ চড়া দামে সেই ফ্ল্যাট কিনতে আমরা বাধ্য হতাম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, আর বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি, যে কথা আপনাদের বলছিলাম। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতার সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তি টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল এমনটাই বলেছেন প্রতিবেশীরা। তাই পাকা বাড়ি করতে না পেরে কাঁচা বাড়িতেই বাস করছিলেন। আর তারপর দেওয়াল ধসে বাবা ও মেয়ের মৃত্যু। সরাসরি চলে যাই, সহকর্মী সোমনাথ রয়েছেন সঙ্গে। গরিব মরে ভাঙা ঘরে যে ছবি দেখছি, ছবি খুব মর্মান্তিক। আর দেখুন, দুর্নীতির টাকায় প্রাসাদ গড়ে এই টুলু মণ্ডলরা তাদের দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করেই গেছেন। দুটো ছবি, দুটো বৈষম্যের ছবি, দুটো বৈপরীত্যের ছবি। কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, একদমই ঠিক রুমেলা, যে একদিকে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডল তার যে অট্টালিকা, যে পরিমাণে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, যে পরিমাণে তার মেয়ের বিয়ের যে কোটি কোটি টাকা খরচা করছে, আরেকদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ছবিটা, আরেকদিকে বাড়ি ভেঙে, যে মাটির বাড়ি, সেই বাড়ি ভেঙে মেয়ে আর বাবা দুজনেই সেই ঘুমানো অবস্থায় যে বাড়ি ভেঙে মৃত্যু হয়। এবং এই যে দেখানোর চেষ্টা করবো তোমাকে, আবাস যোজনার যে ঘর, আবাস যোজনার ঘর যে আবাস যোজনার ঘর ছিল, সেই ঘরের প্রথম কিস্তির যে টাকা ছিল, সেই কিস্তির টাকাতে ঘরের দেয়াল করেছিল। পাকা দেয়াল করার পরও যে সেকেন্ড যে কিস্তির টাকা, সেই কিস্তি দীর্ঘদিন ধরে সে পঞ্চায়েতে যায়। এই গৌর মালিক তিনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যায়, তিরপলের জন্য তিনি পঞ্চায়েতে যায়, যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, তিনি তিরপলের জন্য পঞ্চায়েতে গিয়ে তিনি জানায় যে টাকা, সেই টাকা যে সেকেন্ড কিস্তি যে টাকা, সেই টাকাও ঢুকছে না। এবং তার ছেলের কাছে জানার চেষ্টা করব যে কতদিন ধরে ঘুরছিল, কি অবস্থা। 3-4 মাস
সব তো হারালেন। মানে এই যে দুঃখের দুঃখের মানে কি অবস্থা, মানে কতদিন ধরে এরকম অবস্থায় ছিলে? এরকম ভাবে 4-5 মাস। মানে বাবা বোন দুজনেই কি একসাথে? হ্যাঁ, আমি থাকতাম না, আমি বাইরে থাকতাম। আমি সপ্তাহে এসে রবিবার করে এসে দেখে যেতাম, টাকা পয়সা দিয়ে যেতাম। বাবা মা এরকম, বাবা আর বোন দুজনেই একসাথে? হ্যাঁ। হ্যাঁ, দেখো আরো দেখার চেষ্টা করবো তোমাকে দেখানো যে প্রতিবেশীরা তারা সবাই এসছে, প্রতিবেশীরা পাশে দাঁড়াচ্ছে। একদিকে জানার চেষ্টা করবো দাদা যে আপনাকে, যে এই যে টুলু মণ্ডল, একদিকে দেখা যাচ্ছে টুলু মণ্ডল কোটি কোটি টাকার মেয়েকে বিয়ে দিচ্ছে। মোবাইলটা খুললে তো দেখা যাচ্ছে এখন না, মোবাইল খুলে দেখা যাচ্ছে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা মোবাইলটা খুললেই। অথচ মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ করে, কালকে তোকে দেখলাম খবরে। আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে, তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা নেই। খাওয়া দাওয়ার জন্য পয়সা সে লোকের কাছে কাজবাজ করে, যেই করে একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে ওই রিক্সাটায় বসে বসে নিয়ে যায়। সবাই দেখতে পায়, সবাই দেখে, গ্রামবাসীরা সবাই দেখে, প্লাস আমাদের পঞ্চায়েত হোক, বিডিও সবাই দেখে। একটু হেল্প করার জন্য কেউ নেই। তিরপলের পয়সা নেই, অথচ বিস্কুট বেরিয়ে যাচ্ছে, সোনার বিস্কিট। হ্যাঁ, দেখো আরো প্রতিবেশী তাদেরকে জানার চেষ্টা করবো যে কি অবস্থায় মানে উদ্ধার করলেন আপনারা? আমরা সকাল 6টা থেকে উদ্ধার কার্যে হাত লাগিয়েছি, আমি এবং আমার সমস্ত পাড়ার প্রতিবেশীরা মিলে। দেখলাম বড় বড় মাটির চাঙড়ের তলায় নিথর দেহ পড়ে রয়েছে, মা, বাবা আর মেয়ের। আমরা প্রতিবেশীদের সহযোগিতায় ওইসব মাটির দেয়াল সরিয়ে হসপিটালে নিয়ে যাই, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। এই যে দেখতেই পাচ্ছেন ফোনে যে টুলু মণ্ডল সেখানে অট্টালিকা, মেয়ের বিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, সেখানে এই অবস্থা মেয়ের, কি বলবো, এগুলো কিছু বলার নেই। এগুলো আমরা আজকে কোন পশ্চিমবাংলায় বাস করছি, আমাদের লজ্জা, আমাদের আর কিছু বলার নেই। যেদিকে দেখা যাচ্ছে যে একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। দেখো আরো জানার চেষ্টা করবো যে এই পাশেও প্রতিবেশী একজন রয়েছে, ওনারও ঘরের অবস্থা খুবই খারাপ। মানে কি অবস্থা আপনার ঘরের অবস্থা? আপনারও? আমার অবস্থা চাল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আপনারও তো এরকম অবস্থা হতে পারে? হ্যাঁ, আমি অনেকবার অ্যাপ্লাই করছি, কিন্তু আমার কোনো মানে ইয়ে নেই, কোনো কথাই শোনে না ওরা। করছি, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার। এরকম আমার স্বামী থাকতেই আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু ওই ঘরের কোনো ঠিকানা নেই। ফোন খুললেই তো দেখতে পাচ্ছেন, যে টিভি খুললেই দেখতে পাচ্ছেন একদিকে অট্টালিকা আর একদিকে এরকম। ত্রিপলটা পর্যন্ত দিচ্ছে না তারা, ত্রিপলটাও দিচ্ছে না। আমার 2 মেয়ে নিয়ে থাকি, আমার স্বামী মারা গেছে, কিন্তু ত্রিপল নিয়ে মানে ত্রিপল আমি চাইছি, কিন্তু ত্রিপল আমি পাচ্ছি না। বলছে আমাদের মানে দেওয়ার ইয়ে নেই, দিতে পারবো না। দেখো উমেলা, তোমাকে দেখলেই যে যারা প্রতিবেশী রয়েছে তারা তিরপলের জন্য দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যাচ্ছে। আবাস যোজনার যে ঘরের টাকা, যে সুরাহা দ্বিতীয় মিলছে কিস্তির না। টাকা, এখানেই কারোর মাথায় ছাদ নেই তো কেউ ছাদনা তলায় খরচ করছে 150 কোটি। গরিব মরে ভাঙা ঘরে, বীরভূমে মাফিয়া টুলু অট্টালিকা গড়ে। হুগলিতে কাঁচা ঘর ভেঙে বাবা মেয়ের মৃত্যু, মর্মান্তিক ঘটনা। রাজস্ব ফাঁকে দিয়ে কোটি কোটি কারবার ওদিকে টুলু মণ্ডলের। পাকা ছাদের অভাবে এই পরিবারটাই শেষ হয়ে গেল। কোটি কোটির রাজস্ব ফাঁকি বড় অপরাধ, কিন্তু সেই অপরাধ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। রাজস্বের জোরে সামাজিক প্রকল্প চলেছিল তৃণমূল জামানায়। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার হওয়ার কথা, কিন্তু কোথায় কি? রাজস্ব ফাঁকি গরিবের ক্ষতির সমান। রাজস্ব ফাঁকি রাজ্যবাসীর ক্ষতির সমান, রাজ্যের ক্ষতির সমান। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। দেখো, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে চড়ে। বড্ড প্রাসঙ্গিক এই যে দুটো ছবি, দুটো বৈপরীত্য, দুটো বৈষম্য আমরা দেখালাম আপনাদের। এই ছবিগুলো কাঙ্ক্ষিত নয় ঘর চাপা পড়ে বাবা মেয়ের মৃত্যু, কাঙ্ক্ষিত নয় রাজস্ব ফাঁকি দিয়ে এই সিন্ডিকেট রাজ চালানো, এই দুর্নীতির টাকার পাহাড় তৈরি করা।
এই সব খবরে আমাদের নজর থাকবে। বারুদের গন্ধ কাটছে ধীরে ধীরে। গাজা এবার পাকাপাকি শান্তি ফিরবে? অস্ত্র ত্যাগ করছে হামাস, গাজা থেকে ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল। স্থায়ী শান্তির লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। স্থায়ী শান্তি ফিরবে গাজায়? ফিরবে কি? এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না গাজার মানুষের। এই স্বপ্নই তো দেখেছিল গাজা, দেখেছিল এক সুন্দর সকালের স্বপ্ন। কিন্তু দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্মের স্বপ্ন যুদ্ধে শেষ হয়ে গিয়েছে। কান্নার শব্দে ঘুম ভেঙেছে উপত্যকার। সাতই অক্টোবর 2023 ইসরায়েলে হামলা চালায় হামাস, পাল্টা গাজায় হামলা চালায় ইসরায়েল। 2 বছরে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়। 73,000 সাধারণ মানুষের মৃত্যু হয়। 2025 সালে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। কিন্তু গাজায় এখনো ইসরায়েলি সেনা, এখনো ভারী বুটের শব্দ, এখনো প্রতিটা রাত কাটে আতঙ্কে। যে কোনো দিন নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাবে না তো? হামাস মারার নাম করে আবার সাধারণ মানুষের সর্বনাশ হবে না তো? কারণ ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চুক্তির পর থেকে ইসরায়েল সেনার হাতে 1000-এরও বেশি নিরীহ প্যালেস্তানীয়র মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকা ইসরায়েল সেনার দখলে। গাজার বেশ কিছু জায়গায় যাতায়াত ও পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ অব্যাহত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন তার গঠিত বোর্ড অব পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। গাজায় স্থায়ী শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, মিশরের মধ্যস্থতায় চুক্তিতে সম্মত হয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। গত অক্টোবর মাসেই গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল এবং হামাস। তারপরেও অবশ্য সংঘাত থামেনি। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য চলতি বছরের গোড়ায় বোর্ড অফ পিস গঠন করেন ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে এই শান্তি পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন 47টি দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, হামাস এবং গাজা ভূখণ্ডে সক্রিয় সমস্ত সশস্ত্র গোষ্ঠী অস্ত্র পরিত্যাগ করবে। এই সময়ের মধ্যে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলও। হামাস এবং অন্য গোষ্ঠীগুলির অস্ত্র ত্যাগের বিষয় সম্পন্ন হলে গাজায় কোনো ইসরায়েলি সেনা থাকবে না। ইসরায়েলের নিরাপত্তা প্রাপ্য, তারা তা পাবে। গাজার সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হবে না। তাহলে কি এবার গাজা শান্তির স্বপ্ন দেখতে পারে? ডোনাল্ড ট্রাম্পের দাবি, এবার গাজায় শুধুই শান্তি, নতুন করে সেজে উঠবে গাজা। যদি সত্যি তা হয়, তবে দীর্ঘদিনের এক সংঘাতের অবসান হবে। বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হবে। গাজা ফিরে পাবে পুরনো দিন। যুদ্ধের সাইরেন বাজবে না আর। নিউজ 18 বাংলা। পৌরাণিক যুগে দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তাতে অমৃত উঠেছিল। কলিযুগে সমুদ্র মন্থন করবে মোদী সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইরান আমেরিকার যুদ্ধে বারবার অবরুদ্ধ হচ্ছে হরমুজ, যাতে ভারতের তেলের যোগান তাতেই বাধা পেয়েছে বারবার। ভারত নিজের জ্বালানির 85% বিদেশ থেকে আমদানি করে। পারস্য উপসাগরে যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন ঘরোয়া উৎপাদন বাড়ানো প্রয়োজন। জ্বালানিতে বিদেশি নির্ভরতা কমাতেই সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের আশেপাশে তেলের সন্ধান করবে এই প্রকল্প। অনুমোদিত বাজেট 84,000 কোটি টাকা। সমুদ্র মন্থনে গভীর ও অতি গভীর সমুদ্র তট থেকে তেল তোলার চেষ্টা করা হবে। এক একটি তেলের কুয়ো খোঁড়ার খরচই 1000 থেকে 1200 কোটি টাকা। আন্দামান সাগর, কৃষ্ণা গোদাবরী অববাহিকা এবং মুম্বাইয়ের সমুদ্র তট নজরে রয়েছে। মহানদী অববাহিকায় ইতিমধ্যেই তেলের খোঁজে অভিযান চালাচ্ছে ওএনজিসি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কমতে এলপিজিতে সুখবর। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো, 19 কেজির সিলিন্ডারের দাম কমলো 209 টাকা। কলকাতায় দাম কমে হলো 2872 টাকা। সুখবর, এলপিজিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কমতেই এলপিজির দাম কমলো। 19 কেজি সিলিন্ডারের দাম কমলো 209 টাকা। কলকাতায় দাম কমে হলো 2872 টাকা।